ফিরলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার নাজমুল হুদা, আমরা জানতে চাইছিলাম যে আপনার জোট যেটা বৃহস্পতিবার দিন আপনি ডাক দিয়েছেন যে জোটটি করার, সেই জোটটির কি প্রভাব বা এটি নিয়ে কি উৎসাহ, কি উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন এখন, বা এই চলমান সংকট নিরসনে তা কি ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? তা আমি মনে করি যে এখানে যেটা কিছুক্ষণ আগেও বললাম, যে জনগণের উপলব্ধি হচ্ছে যে বর্তমানে যেভাবে রাজনীতি চলছে, মুখোমুখি পাল্টাপাল্টি সাংঘর্ষিক সংঘাতপূর্ণ, যার মাধ্যমে এত লোক ক্ষয়, সম্পদ ক্ষয় হচ্ছে, একটা নিরাপত্তাহীনতায় সারা জাতি ভুগছে, এটার ব্যাপারে সাধারণ জনগণ যারা ডিরেক্টলি কোনো পলিটিক্সের মধ্যে ইনভলভ না, সিটিজেন্স বাট হয়তো সমর্থক বা অন্য কিছু হবে, কিন্তু তারা ডিরেক্টলি হয়তো তাদের কোনো কাডারে বিলং করে না, কোনো অঙ্গ সংগঠনে বিলং করে না, এই ধরনের যারা পাবলিক, তাদের মধ্যে এই ফিলিংসটা আছে যে এটা একটা পরিবর্তন হওয়া দরকার। এবং অনেকেই আছে যারা হয়তো বিএনপিতে রাজনীতি করছে, কিন্তু তারা আওয়ামী লীগে যেতে পারে না, বিএনপিতে তাদের থাকতে হচ্ছে, যদিও বিএনপিকে হয়তো তাদের পলিসি তারা পছন্দ করছে না। ঠিক একই রকমভাবে আওয়ামী লীগও আছে এমন যারা নাকি আওয়ামী লীগের পলিসিটা পছন্দ করছেন না, কিন্তু তারা বিএনপিতে যেতে পারছে না। একটা জায়গায় আস্থার সংকট রয়েছে। আমরা ঠিক সেই আস্থার জায়গাটায় যেতে চেষ্টা করছি। এই জোটের মাধ্যমে আমরা মনে করি একটা সুস্থ রাজনীতির প্রবর্তনের দিক আমরা চিন্তা ভাবনা করছি, যে সুস্থ রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন আনা, বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন করা, দেশকে দলীয়করণ মুক্ত করা, দেশের দুর্নীতি মুক্ত করা, বিভিন্ন রকমের যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। এবং সর্বোপরি জনগণের, যে কিছুক্ষণ আগে যেটা মানব ভাই বললেন যে জনগণের ক্ষমতা, আজকে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7-এ জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু আমি মনে করি যে এখানে জনগণ হচ্ছে সকল অক্ষমতার মালিক, তাদের সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো তাদের এই ক্ষমতাটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যে তাদের মৌলিক অধিকার থেকে শুরু করে যত সমস্ত অধিকার আছে সব কিছু নিয়েই আমাদের এজেন্ডা, এবং এটার জন্যে আমরা ময়দানে থাকব এবং জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য জনমত সৃষ্টি করব, বিভিন্ন প্রক্রিয়া সেই জনমত আমরা সৃষ্টি করব, বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করব, সহিংস না, এবং সেখানে একটা মানবাধিকার সম্মত সমাজ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এবং সেটা করতে হলে পরে জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলনে সরকার গঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সত্যিকার অর্থে যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে যে আমাকে ভারত এসে ক্ষমতায় বসিয়ে দিল, আমি আরামে আছি, আমার আর অন্যদিকে চিন্তা করতে হবে না, যে যাই করুক না কেন আমাকে তো আর কেউ সরাতে পারবে না। এই ধরনের টেম্পারামেন্টের বাইরে যদি আমরা আসতে পারি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি একটু স্থায়ী সমাধানের কথা আপনি বলতে চাইছিলেন একটু সময় নিয়ে, সেই স্থায়ী সমাধানটার কথাও যদি আপনি একটু বলতেন, এবং সেই ক্ষেত্রে আপনার যে নাগরিক ঐক্য গঠন প্রক্রিয়া সেটা কি ভূমিকা রাখতে পারে সেটাও যদি একটু বলেন। আর সবার কাছে একটি প্রশ্ন আতিকুর করেছেন, সেই প্রশ্নটি হচ্ছে যে এই সংকটে আপনারা কে কি ভূমিকা রাখছেন সেটা যদি একটু বলেন, সেটা পরে বললেও হবে আমরা আপনার কাছে। আপনি আরেকবার আমাকে প্রশ্নটা করবেন। জি, প্রথম কথা হচ্ছে চিরস্থায়ী বা স্থায়ী সমাধান মানে কি, ধরেন গত 43 বছর ধরে পুরো বিষয়টা যদি আমরা দেখি গণতন্ত্রের ইতিহাস, তাহলে মনে হয় যে এখন পর্যন্ত গণতন্ত্র নিজেই নিরাপদ নয়। ট্রানজিশনের পর কোনো সিস্টেম ডেভেলপ করে নাই। 5 বছর যেতে না যেতে, মানে কাছাকাছি আসতে আমরা সবাই একটা টেনশনে পড়ে যাচ্ছি, এই তো আবার মারামারি কাটাকাটি হবে, কারণ ক্ষমতা হস্তান্তরের কোনো প্রক্রিয়া তৈরি হয়নি। আবার এরকম করে যদি ধরেন লড়াই টড়াই করে ক্ষমতায় যাবার পরেও দেখা যাচ্ছে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা নিজেরা একটা ডেসপট হয়ে যেতে পারছেন, একনায়ক হতে পারছেন। কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যে ওই আকবর আলী খানের মতো বলতে হয় যে উনি আইদার মোগল সম্রাটের মতো কিংবা রাশিয়ান জারের মতো হয়ে গেছেন। পার্লামেন্টের কোনো স্বাধীনতা নাই, এমপিদের মানে নিজেদের মতো বলবার ক্ষমতা নাই, এখন তার হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নাই, অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ হয়ে গেছে, চূড়ান্ত দলবাজি চলছে, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানই প্রায় রাষ্ট্রের সেই খপ্পরের বাইরে যায়নি। ডেমোক্রেসি অফ 99%-এর প্রশ্ন তো আরও পরে আসছে। আমি বলছি এই সবগুলোর সমাধানের অনেকগুলোই পরামর্শ আছে, যেটা যখন আমি করতে পারবো তখনই বলবো যে এটা একটা স্থায়ী, বলতে আমি ওই অর্থে পার্মানেন্ট কিছুটা চেঞ্জ হয়, কিন্তু নির্ভরযোগ্য একটা সমাধান হবে যেখানে গণতন্ত্রটা নিরাপদ বা নিশ্চিত হবে, সেটা আমি বলতে চাইছি। সেই অর্থে যদি আমি বলি, যেরকম বললাম যে দুই পক্ষের কেউই থাকবে না মাঝে, সেটা হবে একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এরকম আগে বহুবার হয়েছে। এটাকে আমি কল করছি সেরকম না,
এটাই হওয়া উচিত ছিল। বরঞ্চ যেটা হুদা ভাই বললেন যে ক্ষমতায় যারা আছেন তারা ক্রাইসিসটা বুঝে ডাকবেন, এতে কোনো সমস্যা নেই, হার জিতের ব্যাপার নেই। আমি রাইট, আপনি রং দাবি করছেন, তবু গণতন্ত্রের প্রক্রিয়ায় আমি মনে করি কি বলতে চান বলেন, আমি এই ডায়ালগটা ওপেন করে সবাইকে দেখে দিলাম আমি ঠিক আছি, এটাও একটা প্রক্রিয়া হতে পারতো, কিন্তু এটাও হচ্ছে না। এবং এখন পরিস্থিতি এমন হয়েছে, জয়েন্ট ফোর্স নেমে গেছে এবং অনেক খবর টবর পত্র পত্রিকা আসছে, এইদিকেও হিংসা ওইদিকেও হিংসা, জীবনহানি হচ্ছে, সম্পদহানি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি পয়েন্ট অফ নো রিটার্নের মতো মনে হচ্ছে। সেই জন্য আমি এটাকে বলছি আপত্তিক সমস্যার সমাধান, আর এটাকে আমি বলছি চূড়ান্ত ওই জায়গাতে যেতে হবে। সেটা কিন্তু ডায়ালগে করা সম্ভব, যে আমরা পুরো নির্বাচন প্রক্রিয়াটা এরকম করে করব, এনশিওর করব পিপলস পার্টিসিপেশন, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হয়, সেরকম করতে পারবো। এই ডায়ালগ 1 বছর ধরে চলুকটা, অসুবিধা কি আছে? কিন্তু এই পথে কেউ যাচ্ছেন না বলে আমি ওই কথাটা বলেছি। এই হলো আমার মানে আপনার প্রশ্নের প্রথম জবাব। পরেরটা কি দ্বিতীয় বলছেন? প্রশ্নটা ছিল যে এই সংকটের যে সময়টা, সেই ক্ষেত্রে আপনি নিজে কি ভূমিকা দেখেন, রাখছেন? আমি প্রথমে একটা কথা বলি, আপনি যখনই একটা কিছু করতে চান তখন প্রথম আমার মাথায় সেটা আসতে হয়। মানে বস্তু আগে না চিন্তা আগে, একটা বিতর্ক আছে, কিন্তু তারপর আপনি যখন বস্তুকে পরিবর্তন করতে চান, ট্রান্সফর্ম করতে চান, তখন আমার চিন্তা আগে আসবে, আইডিয়া আগে আসবে। আমি দেখি কি 3 বছর আগে আমাকেই কত লোক বোঝাবার চেষ্টা করেছেন, ভাই আর এগুলো করে কি করবেন, আওয়ামী লীগ বিএনপি ছাড়া তো কোনো উপায় নাই, আওয়ামী লীগে ছিলেন, আবার যাই কিছু হয়েছে যান ওইখানেই ঢোকেন, একটা ব্যবস্থা করেন ইত্যাদি। এখন বিশেষ করে মিডিয়ার কারণে উভয় পক্ষের ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার পরে, তাদের বাড়াবাড়ি ধরে দেওয়ার পরে মানুষ ভাবছে না অল্টারনেটিভ লাগবে, চেঞ্জ লাগবে, এইরকম করে হবে না। আমি আবার বলি, যদি আওয়ামী লীগ এবং বিএনপি ঠিক মতো কাজ করতে পারেন যাতে মানুষ সন্তুষ্ট, তাহলে তারা অল্টারনেটিভ চাইবে কেন? কিন্তু যদি না পারে তাহলে অল্টারনেটিভের দাবি আসবে, এবং কেউ যদি সেটা করতে পারেন তাহলে তাকে নেবে। আমি আমার কথা বলছি, নাগরিক ঐক্য, তারপরে আমার সাথে যারা আছে তারা সবাই আমার মতোই ভাবেন, এরকম তো আমি বলতে পারছি না, কিন্তু প্রায় কাছাকাছি ভাবনার মধ্যে আছে। তারা মনে করেন এই সামগ্রিক প্রক্রিয়ার পক্ষে ক্যাম্পেইনটা জোরদার করতে হবে, এবং সেটা আমরা করছি, এবং আমি মনে করি সেই ক্যাম্পেইনে আমি উইন করেছি। আমি বলি, যদি এরকম করে একটা ভোট দেন, কি চান, এইটা এইটা এইটা, 3টা অপশন আপনাকে, এবং ওরা ওদের অপশন বললেন, বি তার অপশন বললো, আমরা আমাদের অপশন মানুষের সামনে স্পষ্ট করলাম। আই উইল নট বি সারপ্রাইজ যদি আপনি দিল্লিতে অশোক কেজরিওয়ালের যেরকম ভোটের রেজাল্ট হয়েছিল সেরকম হয়ে যায়, যে মানুষ এটার অপশন নেবে। এই অর্থে এই কাজগুলো করছি। কিন্তু কেউ যদি এরকম বলেন, কই ভাই খালি টকশো করেন না, লেখেন আর কথা বলেন, রাস্তায় নামেন না, তো বিএনপি জামাতের মতো এত বড় পার্টি রাস্তায় নামতে পারছে না, আমাদের মানুষ আছে কয়টা, কি নামবো আমরা? যে কয়জন নামবো তার চেয়ে পুলিশই হয়তো বেশি থাকবে, এখনো তো হয়নি এত, কাজে ওই প্রশ্ন ভুল। কিন্তু তারপরে যেমন আমি বলতে পারি, আগামীকালকে আমরা মানববন্ধন করব এই দাবিগুলোর ভিত্তিতেই, কারণ যে অশান্তি, যে প্রাণহানি, সম্পদহানি হচ্ছে, মানুষের সেন্স আসা দরকার। এইটা কোনো আন্দোলনও নয়, আর যেরকম করে সমস্যাটা তৈরি হলো তার সমাধান না করবার জেদটাও কোনো রাজনীতি নয়। অধ্যাপক আবু সাঈদ, আপনি কি করছেন এই সংকট নিরসনে? আপনার ভূমিকাটা যদি একটু বলেন। দেখেন, আমি তো লেখাপড়া নিয়ে থাকি, গবেষণা নিয়ে থাকি, জি। অধিকাংশ রাস্তায় নামার মতো অবস্থা নেই, সেই ধরনের সাংগঠনিক ব্যবস্থাও নেই। তবে আমি এই সরকারের কার্যক্রম দেখে, আওয়ামী লীগ সরকারের, আমাদের সরকারের কার্যক্রম দেখে একটা তাত্ত্বিক কথা তুলি। সেটা হলো, যেটা 70 সনে প্র্যাকটিস হয়েছে এবং এখন অনেকে এই তত্ত্বটাকে বাতিল বলে মনে করে, যেমন যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে। আমাদের সরকার, মানে বর্তমান সরকার, তারা কিন্তু উন্নয়নের দিকে সাংঘাতিক রকম বড় বড় প্রকল্প নিয়ে সব দিকে নজর দিয়েছে। তারা মনে করছেন, যেমন মোহাম্মদ মাহাতিরের মতো, কিংবা ম্যানিলা কোরিয়ার মতো, কিংবা সিঙ্গাপুরের মতো, তারা মনে করছেন যে উন্নয়ন করে আমি যদি একটা পর্যায়ে আসতে পারি, জনগণ অটোমেটিক্যালি গণতান্ত্রিক চিন্তাধারা তখন আরও শিক্ষিত হবে এবং আমাদের অবস্থান আরও পাকাপোক্ত হবে। সেই জন্য উন্নয়নটাকে বড় করে দেব, গণতন্ত্রটা বড় করে না। আর গণতন্ত্র মানে অবাধ যে স্বাধীনতা, সেটা যদি একটু খর্বও হয়, খর্ব হোক, এবং সেটার জন্য যদি লাঠিপেটা করতে হয়, লাঠিপেটাও করব, কিন্তু উন্নয়নটাকে আমি সামনে নিয়ে যাব। ডক্টর সাঈদ, আপনার ভূমিকাটা কি, আপনি মানে এটাই বলতে চান যে আপনি গবেষণা করছেন, লেখাপড়া নিয়ে থাকছেন, এই সংকট নিরসনে কোনো অন্য ধরনের কোনো ভূমিকা আপনি পালন এই মুহূর্তে? এই সময় আমি মনে করি না এই সময়টা এসছে, এই সময়টা আপনি এসছেন, এটা এখনো মনে করছেন না। ব্যারিস্টার নাজমুল হুদা, আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করতেন যে এই সংকট নিরসনে আপনি কি ভূমিকা রাখছেন? আমি একটু ইফেক্টিভলি এটার ব্যাপারে চিন্তা করছি। আসলে যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে একটা প্রক্রিয়া যেখানে, যার মাধ্যমে নির্বাচনটা এমন
সুষ্ঠু এবং অবাধ আমরা করতে চাই, যেখানে জনগণের সত্যিকার ইচ্ছার প্রতিফলনে নির্বাচনের রায়টা হয়। এই ব্যাপারে আমাদের একটা ধ্যান ধারণা আছে। আমাদের ধ্যান ধারণা আছে উইথ রিগার্ড টু ভোটার্স আইডি কার্ড। আমাদের ধ্যান ধারণা আছে অ্যাবাউট হাউ টু আপডেট দ্য রিয়েলি স্বচ্ছতার সাথে ভোটার তালিকায় করা যায়। এই নির্বাচন প্রক্রিয়াটাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই অত্যন্ত সহজ ভাষায়, এবং সেখানে আমরা সেমিনার, সিম্পোজিয়াম থেকে শুরু করে সারা দেশব্যাপী আমাদের এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা জানাতে চাই যে একমাত্র এইভাবেই ভোটটা নিশ্ছিদ্রভাবে স্বচ্ছ হবে। এবং এটা যদি করা যায় তাহলে ভোটের অঙ্গন থেকে ওই ব্যালট বাক্স ছিনতাই উধাও হবে, ভোট কেন্দ্র দখল উধাও হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আমার ভোট যে কারচুপি হচ্ছে সেটা আমি সত্যিকার অর্থে সেটাকে আমি করতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি, এবং আমি বলতে পারছি আমার এই ভোটটা কারচুপি হয়েছে। এবং এটাই যদি আমি করতে পারি আমার মনে হয় বিরাট বড় একটা সাকসেস আপনার অন্তত নির্বাচনী প্রক্রিয়াতে আসবে। এটা আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে। প্রথমে নির্বাচন কমিশন, পরবর্তীতে নেতৃত্বের সাথে এটাকে সংগঠিত করে তাদের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছাবো, এবং আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করব যে এই